ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মনোপ্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। দর্শক, স্বামী বিবেকানন্দের লেখা সখার প্রতি কবিতাটি তার বীরবাণী কাব্যগ্রন্থের অংশ। এই কবিতায় তিনি মানব জীবনের দুঃখ কষ্ট ও দ্বন্দ্বের প্রতি আলোকপাত করেছেন এবং এই বাস্তবতার মধ্যে ঈশ্বরকে খুঁজে নেবার কথা বলেছেন, সেটা অবশ্যই তার সৃষ্টিকে ভালোবাসার মধ্যে দিয়ে। দর্শক, আজ 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের 7 নভেম্বর সংগঠিত সিপাহী জনতা বিপ্লবের ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। তারই আহ্বানে বাংলাদেশে জাতীয়তাবাদ ধারণার ভিত্তিতে দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়ক সাংবাদিক, পরিব্রাজক ও লেখক হোসেন সোহেল, এবং আরও একজন অতিথি আছেন, আমরা তার অপেক্ষায় আছি, নিশ্চয়ই তিনি এর মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। তো আমরা স্বাগত জানাচ্ছি হোসেন সোহেলকে। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আমার খুব জানার আগ্রহ যে এই যে এত বিষয় থাকতে আপনি পরিবেশ এবং বন্যপ্রাণী নিয়ে কাজ করছেন, এটার পেছনে কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য নিয়ে আসলে আসা। ধন্যবাদ তার আগে আপনাকে এ বিষয়ে একটু কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। জি, আসলে আমার কাছে সবসময় যে জিনিসটা মনে হয়েছে অনেক আগে থেকে যে একমাত্র মানুষবাদী অন্য কোনো প্রাণের ভাষা আমরা বুঝতে পারি না। জি, পারি না বলে তাদেরকে আমরা কোনো রকম দামও দিই না, তোয়াক্কাও করি না। দিনের পর দিন তাদের উপরে বিভিন্ন রকম নৃশংসতা, অবহেলা করে গেছে। এবং সেটার মধ্যে থেকে শুধুমাত্র যে কাজটি হয়েছে সেটা হলো যে তাদের কাছ থেকে দূরত্বই সৃষ্টি হয়েছে। তার মানে হলো প্রকৃতির কাছ থেকে আমরা যে একটা দূরত্ব ইতিমধ্যেই বেশ আগে থেকেই যে সৃষ্টিটি হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। এখন কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি যে প্রকৃতিকে সঙ্গে নিয়ে একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে বাস করার যে বিষয়টি, সেটা আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি। তো যে বিষয়টি হলো যে আমার কাছে মনে হয়েছে যে তারা বলতে পারে না, কিন্তু তাদের বলার জায়গাটা রয়েছে এবং তারা কিন্তু বলছে আমাকে মেরো না, আমাকে আঘাত করো না। তারা তাদের ভাষায় বলছে, আমরা হয়তো বুঝতে পারছি না। নির্যাতন করো না, অত্যাচার করো না, নিপীড়ন উৎপীড়ন যেটাই বলি না কেন, লাঞ্ছনা বঞ্চনা অবহেলা যেটাই বলি না কেন, সব শব্দগুলোই আসলে তারা কিন্তু বলছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমার কাছে মনে হয়েছে যে তাদের না বলা কথাগুলো আমি কোথাও একটা কানেক্ট করতে পারি যে একটু বোধহয় কষ্ট পাচ্ছে, কষ্ট পেলো। অথবা আপনি একটা জিনিস সবসময় ভেবে থাকবেন যে আমি একটা গাছ কেটে ফেলছি, এটি কোনো পজিটিভ সাইন? আমি একটা কুকুর শুয়ে আছি, তার যাওয়ার সময় পিছনে লাথি মেরে চলে গেলাম, পজিটিভ কিছু হতে পারে? আপনি নদী দখল করছেন, দোষল করছেন, সবকিছুই এই যে বিষয়গুলো যদি ধরে থাকি সভ্যতার সঙ্গে ঠিক যায় না। তার মানে হলো আপনাকে প্রত্যেকটা মুহূর্তেই যে সেই অবলা প্রাণীগুলোর কথাটা যেমন তুলে ধরা উচিত ছিল আমাদের সংবাদ মাধ্যমে। দুর্ভাগ্য যে এটা আসলে অনেক আগে থেকে হওয়া উচিত ছিল, কিন্তু রিসেন্ট হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। আমি তাদের প্রতিনিধিত্ব করতে চেয়েছি। আচ্ছা, তাদের না বলা কথাগুলো বলতে চেয়েছি। কাউকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন নাকি নিজের মধ্যে থেকে এই বোধটা এসেছে? না, আমি একটা কুকুরকে দেখে, আমি 2001 সালে আমি এটা মুক্তাগাছা ময়মনসিংহের একটা কুকুর, একটা শীতের নরম রোদে বসেছিল সকালবেলা। আমিও তাকে দেখছিলাম, তো রাত্রিবেলা পাহারাদার অনেক খাটাখাটনি করেছে, সকালবেলা একটু রোদ পেয়ে একটু নিজের মতো করে পেঁচিয়ে আছে। হঠাৎ করে এক মানুষ, আসলে মানুষ বলে তো মানুষ হওয়া যায় না, এক মানুষ পাশ দিয়ে যাচ্ছিলেন, কথা নেই বার্তা নেই, তার পাছে এক লাথি মেরে চলে গেলেন। তো কুকুরটা হাউমাউ করে উঠলেন এবং এমনভাবে মানুষটার দিকে তাকালেন যে আমি কি করেছি, তুমি মানুষ, আমি কুকুর। পার্থক্যটা এখানে। কোন প্রাণ, তোমার মধ্যে যে একটা প্রাণ হৃৎপিণ্ড আছে যে ডিগ 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 করছে, হ্যাঁ আমার মধ্যেও আছে, কিন্তু তুমি তো মানুষ, তুমি পারলে। তো ওর 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 সঙ্গে আই কন্ট্যাক্ট করার পরে হঠাৎ করে আমার সঙ্গে একটা আই কন্ট্যাক্ট হয়, হয়তো একটা সৃষ্টিকর্তার একটা হয়তো কোনো একটা ইশারা হতে পারে। যে তখন আমার কাছে মনে হয়েছে যে, বা আমাকে যেন বললো যে দেখলে তো তুমিও তো পাশে বসেছিলে, দোষটা কোথায় ছিল, আমি কি করলাম, যাই না, খুব স্ট্রাইক করেছিল। এবং এরপর থেকে আমি ঘুরে দাঁড়াই এবং আমার কাছে মনে হয় যে 2000 তখন 3, 4, 5-এর কথা বলছি, যে আমাকে ঢুকতে হবে গণমাধ্যমে ঢুকতে হবে এবং গণমানুষের কাছে এদের অবলা কথাগুলো, না বলা কথাগুলো আমাকে বলতে হবে। বা কেউ একজন আমাকে বলছিল, কোন একজন লেখিকার সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে এই যে কিছু মানুষ পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, যাদের দ্বারা কিছু মানুষের উপকার হয়, প্রাণীকুলের বা জীবজগতের, আপনি যেমন একজন মানুষ, এরা আসলে সৃষ্টিকর্তার এক ধরনের মেসেঞ্জার, বা এরা এক ধরনের
কি বলবো যে আমরা বলি না যে অ্যাঞ্জেল, মানে আমার ধারণা আপনিও তাই। আমি ঠিক জানি না, তবে আমার মধ্যে এই বোধটুকু বোধ হয় সেদিন যদি না দিতেন জি, তাহলে হয়তো আজকে আপনার সামনে বসে থেকে বা সবার জন্য এই কথাগুলো বলতে পারতাম না। জি, জি। মানে আমি দেখেছিলাম যে একটা সময় আমাদের গ্রামাঞ্চলে আমরা যদি বলি প্রচুর ঝোপঝাড় দেখতাম, গাছপালা দেখতাম, এবং স্বাভাবিকভাবেই সেই সমস্ত ছোট ছোট যে ঝোপ বা বন জঙ্গল আমরা দেখেছি সেই জায়গাগুলোতে কিন্তু অনেক ধরনের প্রাণী, পশু পাখি এদের বসবাস ছিল। কিন্তু ডে বাই ডে এগুলো হারিয়ে গেছে। মানে আপনার বন যেমন উজাড় হয়েছে, এবং সেখানে হয়তো ইন্ডাস্ট্রি হয়েছে বা ঘরবাড়ি হয়েছে বা যে কোনো কারণেই সেগুলো ধ্বংস করা হয়েছে। তো মানে এই যে প্রতিনিয়ত মানুষ প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস করছে, এটা তো স্বাভাবিকভাবেই প্রাণীকুলের যে বাস্তুসংস্থান সেটা নষ্ট হচ্ছে। তার আগে কি বলতে পারি না, নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিচ্ছে, নিজের কবরটা নিজেই খুঁড়ে ফেলছে। জি, বিষয়টা যদি এভাবে হয়, মানে আমি তো বুঝতে পারছি যে আমি 3 সেকেন্ডের বেশি একটা দম বন্ধ করে থাকতে পারছি না উইদাউট অক্সিজেন। আমার অক্সিজেন যে দিচ্ছে গাছপালা, সেই গাছপালার সঙ্গে অনুষঙ্গ বন্য প্রাণী, প্রত্যেকটা প্রাণ, ক্ষুদ্র প্রাণ, যে শব্দটি আমি বলছি যে অদৃশ্য ক্ষুদ্র প্রাণ রয়েছে, আবার তিমিও রয়েছে, হাতিও রয়েছে। প্রত্যেকটা প্রাণের কিন্তু এই পৃথিবীতে যে পিছনে প্রয়োজন আছে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে। মানুষেরও কিন্তু একটা কাজ রয়েছে, মানুষের বর্তমান কাজ হয়ে গেছে যে তাদেরকে অত্যাচার করা। একদমই তাই। আমি এখানে লিখছিলাম যে প্রকারান্তরে কি মানুষ নিজেকে নিজে ধ্বংস করছে না, যে ইকোসিস্টেম নষ্ট করে মানে আমাদের লাভটা কি হচ্ছে আসলে? আমরা লাভের চেয়ে আমরা লসটা কি করছে সেটাও ওকে দেখা উচিত। লসটা কিন্তু, লাভ তো আসলে কি কোনোভাবেই তো লাভ হচ্ছে না। আপনি মানে এখন দেখুন, কথা বলতে বলতে হয়তো একটু আমি চড়া ভাষায় কথা বলি, এটা আগে থেকে বলে নিচ্ছি। আর সেন্সরের ব্যাপারটা হলো যে আপনাকে আগেই বলেছি এখানে প্রবেশ করার আগে যে সেন্সরের বিষয়টি কিন্তু আপনি থাকলে বলে দেবেন আমাকে আগে থেকে। কারণ এই বিষয়টি হলো যে বর্তমান সময়ে এই যে কিছুক্ষণ আগেও যদি আমি বলি, এখানে ঢোকার আগে দেখলাম যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, বিকেলবেলা ঠিক 3:30 4টার দিকে সেখানে কিছু গাছ কেটে ফেলে দিলেন। ছাত্ররা প্রতিবাদ করছিলেন, সে প্রতিবাদটা উপেক্ষা করে আজকে বিকেলবেলা শুক্রবার একটু চান্স পেয়েছে, মানুষজন কম ছিল, ছাত্রছাত্রী কম ছিল, গাছগুলো কেটে ফেলে দিল। আচ্ছা, অথচ এই যে এখানে প্রবেশ করার আগে, তার ঠিক 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে আরেকটি নিউজ পেলাম, সেটা হলো কি বান্দরবনের মেঘলা পর্যটন কমপ্লেক্সের পেছন দিকে যে বড় বড় মাদার ট্রিগুলো ছিল সেগুলো শুয়ে দিয়েছে। আচ্ছা, তার চেয়ে বড় ব্যাপার হলো যে গতকালকে যে ঘটনাটি ঘটেছিল যে একটা বিড়ালকে জবাই করে ফেলেছিল হলো বগুড়ার একটা, বগুড়াতে একটা এমন ঘটনা ঘটেছে, একেবারে চিরে ফেলেছে। হ্যাঁ, তো সেটির আবার একটা, আমি একটা সুখবর বলবো না যে তার পরিপ্রেক্ষিতে নারীটিকে গ্রেপ্তার করা হলো, তাকে নিয়ে যাওয়া হলো, কারাগারে ঢোকানো হলো, বিচার টিচার হবে, এগুলো তো পরের কথা। আমি করছি কেন, মানে আমরা করছি কেন, মানে লাভের যে কথাটি আপনি বললেন, লাভের কোনো কিছু নাই, লোকসানটা কতটুকু হচ্ছে, মানে আমরা তো হিংস্র হয়ে উঠছি কেন? হ্যাঁ, হিংস্র হয়ে উঠছি তো আসলে আমরা যদি বলে থাকি এইভাবে যে লোকসানের বিষয়টা নিয়ে, আমরা একটা জিনিস হলো যে একটা জিনিস আপনাকে ধরে নিতেই হবে। ধরুন আজ থেকে 20 বছর 25 বছর আগে গ্রামগঞ্জে কিন্তু এই সমস্ত প্রাণীগুলো কিন্তু আমাদের মানুষ ঘিরেই ছিল। জি, খুব দ্রুত কিন্তু ধরুন 20 বছর 15 বছর এই সাংবাদিকতার জীবনে আমি দেখলাম 20 থেকে 15 বছরের মধ্যে এই নৃশংসতা বেড়ে গেছে। কেন বেড়েছে এটাও একটা প্রশ্ন করেছেন। আমার কাছে যে জিনিসটা সবসময় মনে হয়েছে সেটা হলো যে কিছু রিঅ্যাক্টেবল মানুষ রয়েছে যারা আসলে অতি মাত্রায় উস্কানিদাতা, কিছু মানুষ রয়েছেন এখানে, যে মানুষগুলো 10টা মানুষের নিয়ন্ত্রণ করে থাকে। 10 মানুষের নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে কিন্তু সে একটা উস্কানি দেয় এবং বাকি 9 মানুষ কিন্তু এই কাজটি করে। আচ্ছা, কিভাবে হলো, কথাটা কেন বললাম, রিসেন্ট কথাটা বলি আপনাকে। পরশুদিন কক্সবাজার 4 আসনের বিএনপির মনোনীত এমপি একজন আছেন, তিনি হলেন শাহজাহান চৌধুরী। আচ্ছা, তিনি একসময় হুইপ ছিলেন, ঠিক আছে, অনেক ত্যাগী নেতা ছিলেন, মহান নেতা, মহৎ নেতা ছিলেন, আমার কোনো বিষয় না এটা, কিন্তু তার আন্ডারে হলো সেন্ট মার্টিনটাও পড়ে। হ্যাঁ, সেন্ট মার্টিনে যে এখানে বায়োডাইভার্সিটি আমরা হটস্পট বলছি কয়েকটা, বাংলাদেশের মধ্যে অন্যতম কিন্তু একটা সেন্ট মার্টিন, যেখানে এট এ টাইম মনে করেন অলিভ রিডলে কাছিম আছে, ডলফিন আছে, এখানে কোরাল আইল্যান্ড আছে, সমস্ত কিছু মিলে কিন্তু একটা সেন্ট মার্টিন। এই ভদ্রলোক কি করলেন, ইকোসিস্টেম ভদ্রলোক কি করলেন, পরশুদিন একটা, ওই যে বললাম যে প্রভাব, কিছু মানুষ উস্কাইয়ে দেয়, মানে কিছু মানুষ উস্কানি দেয়। তো এই যে শাহজাহান চৌধুরী যে কাজটি করলেন, বিএনপির ইশতেহারের মধ্যে আগামী নির্বাচনে যে বিষয়টি ছিল যে এখানেও জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রাকৃতিক সম্পদকে সুরক্ষা এবং সংরক্ষণ করার একটা বড় রকম কিন্তু একটা অভিপ্রায় ব্যক্ত করেছে ইশতেহারের মধ্যে। অথচ এই 32টা পয়েন্টের মধ্যে একটা ইশতেহারে যখন জলবায়ুর এই কথাটি বলা হচ্ছে, প্রকৃতি সুরক্ষার কথা বলছে, সেই বিষয়টি এই মহান নেতা কিন্তু মানতে পারলেন না। এই মহান নেতা কি করলেন, মহান নেতা কিসের কচ্ছপ টচ্ছপ, কচ্ছপকে ভোট দিবেনি তোমাদের, তো কচ্ছপকে ভোট দিবেনি তোমাদের, মেরে ফেললে কি হয়, আমি দেখেছি সেই ফুটেজটা। এখন আপনি চিন্তা করতে, উস্কানিদাতা কে,
কিছু মোরাল মাতব্বর থেকে থাকে, যাদের এই অজ্ঞানের জন্য, মূর্খতার জন্য এই কাজগুলো হয়ে থাকে। ডেফিনেটলি যদি মনে করে থাকেন যে আমি তাকে মূর্খ বললাম, হ্যাঁ আমি তাকে অবশ্যই মূর্খ বললাম। আপনি একটা ম্যান্ডেট নিয়ে আপনি নেমেছেন, একটা দলের ম্যান্ডেটে নেমে, যেখানে জাতীয়তার স্বার্থ রয়েছে, জনগণের প্রতিনিধিত্ব আপনি করছেন। সেই জনগণের প্রতিনিধিত্ব শুধুমাত্র না, পুরো প্রকৃতির জনগণের প্রতিনিধিত্ব আপনি করছেন আপনার এলাকার। তাহলে আপনি যখন এই কথাটি বললেন, আপনার দ্বারা মানুষ প্রভাবিত হলো না? এবং আপনি যখন বললেন আপনি মূল্যবান একজন মানুষ, আপনার মূল্যবান কথা শুনে ওই মূল্যবান কাজটি ওই মূল্যবান মানুষগুলো বার করলেন, কি করলেন? কচ্ছপগুলোকে মেরে ফেলে দিলেন, ঝাউ গাছগুলো কেটে ফেলে দিলেন, কেয়া গাছ কেটে ফেলে দিলেন, প্রবালগুলো তুলে নিয়ে আসলেন, প্রবালগুলো ভেঙে ফেলে দিলেন। আচ্ছা, কে উস্কানিদাতা? আপনি। সুতরাং দলীয়গতভাবে প্রথম বিচারটা আপনার হওয়া উচিত। আর আমি এটুকু বুঝতে পারি না যে এই মানুষগুলোকে তারুণ্যের একটা কথা যদি বলে থাকেন, আমি রাজনৈতিক কথা এখানে বলতে চাই না, তারপরেও দুটা কথা বলতে হচ্ছে প্রয়োজনে, যে বিএনপির যদি মনোনীত বর্তমান সময়ে, হ্যাঁ ত্যাগী বহুত নেতা আছে, কিন্তু এমন তারুণ্যও রয়েছে যে তারুণ্যরা এখনকার সময়ের প্রজন্মটাকে বোঝে, সময়টাকে ধরতে পারে। এটা কিন্তু বিএনপির প্রধান বলছেনও বারবার, বিএনপি তারেক রহমান কিন্তু বারবার বলছেন, তারেক রহমান সাহেব বারবার বলছেন যে তারুণ্য তারুণ্য, ভোট হোক তার পক্ষে, ভোট হোক তার পক্ষে, এই পক্ষে। আচ্ছা, তাহলে এই মানুষটি যে এত দিন ধরে, যে শাহজাহান সর্দার এই কথাটি বললেন, এই চর্চা কিন্তু একজন সিনিয়র সিটিজেন হিসেবে কিভাবে বলতে পারেন? উনি একটা পুরো একটা জেনারেশনকে, সেটা প্রকৃতির জেনারেশন বলেন আর আরেকটা নতুন জেনারেশন, হিউম্যান জেনারেশন, যেটাই বলেন না কেন, দুটোকে ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে এই ভদ্রলোকের অবশ্যই দলীয়গতভাবেই তার একটা এম্বার্গো জারি করা উচিত, যে আপনি এই কথাটি কেন বললেন। মুখ সামলে কথা বলেন, মানে মুখটাকে সামাল দিয়ে কথা বলেন। আপনার কারণে আজকে সেন্ট মার্টিন থেকে আরম্ভ করে উপকূলীয় অঞ্চল, যেহেতু কক্সবাজার 4 আসন একটা ইম্পর্টেন্ট, এটা উখিয়া টেকনাফ পড়ে, উখিয়া টেকনাফের 4 দিকে ঘিরে কিন্তু যে পরিমাণ বন্যপ্রাণী রয়েছে সে। তাহলে আসুন, শুরুটাই যেটা হচ্ছিল কথা, যে আপনি আমাদের যে ভিলেজ ফরেস্ট রয়েছে, আগে সবাই একসঙ্গে থাকতাম, একটা ইকোসিস্টেম। কিন্তু ওই যে বললাম কিছু উস্কানিদাতা রয়েছেন, এই উস্কানিদাতাগুলো, এবং এর সঙ্গে শুধু আরেকটু যুক্ত করে দিই আপনাকে, যে প্রত্যেকটা নির্বাচনের সময়, যেমন জাতীয় নির্বাচন সামনে আসছে, এটা অনেক বড় নির্বাচন, একটা মানুষের চাওয়া পাওয়ার অনেক বড় একটা জায়গা। কিন্তু এখানেও ধরে একটা শ্রেণী আছে সবসময়, যে আল্লাহর মাল, মানে ব্যাপারটা হয়ে গেছে যে ওরে মারলে আমার কি যায় আসে, আল্লাহর মাল। হ্যাঁ, এখন আমি গাছ কেটে ফেলে দিলাম, আমার সামনে হলো টাকার দরকার আছে, আপনি নেতা, কিন্তু আপনার উস্কানি হয়তো আপনি উপরে বলেননি, কিন্তু আমরা জার্নালিস্ট, আমরা কিন্তু ভিতরে ঢুকে একটু ডুব দিয়ে দেখে এসেছি যে আপনি নির্বাচন করছেন, আপনার টাকার প্রয়োজন আছে, আপনি কর্মী বাহিনী পালতে হবে, আপনি এই বাহিনী পালতে, বউ বাহিনী পালতে হবে, কি হয়েছে? কেটে ফেলে দাও, কেটে ফেলে দাও। তাহলে কেটে ফেলে দাও, এই সম্পর্কের ব্যাপারটা যদি বলি, বাংলাদেশে সংরক্ষিত বন খুবই কম। এই সংরক্ষিত বনের আশপাশে যারা আসলে এই সমস্ত নির্বাচন করবেন, আসনের মনোনীত হয়েছেন, এই মানুষগুলোর উস্কানিতেই আমি হলফ করে বলতে পারি যে তার চারপাশের যে সমস্ত বাগানগুলো রয়েছে, মানে বিশেষভাবে সংরক্ষিত বন, রিজার্ভ ফরেস্টগুলো রয়েছে, সেই রিজার্ভ ফরেস্টে গাছগুলো কাটা হয়, এবং এটা খুব উৎসব করে কাটা হয়। এবং এখানে বন বিভাগের থেকে আরম্ভ করে যে কোনো পরিবেশ আইন থাকলে কোনো তোয়াক্কা করার কোনো সুযোগ নেই এখানে। তারা তাদের মধ্যে করছেন, তারা আরেকটা শ্রেণী, তারা আরেকটা রকম সরকার গঠন করে বসে আছেন ওখানে, ওই হিসেবে কিন্তু চলে। আপনি দেখে থাকবেন, আমি তো বললাম কক্সবাজার 4-এর কথা, আপনি এদিকে আছে চুনতি, আপনি এদিকে রিজার্ভ ফরেস্ট সাতছড়ি আছে, হবিগঞ্জ, মৌলভীবাজারে আছে লাভাছড়া, আর সুন্দরবনের কথা বাদই দিলাম, আশপাশ ঘিরে কিন্তু উপকূলীয় অঞ্চল যেগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত নির্বাচনকে অথবা এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই বনগুলো কাটা হলো। আর বন যখন কেটে ফেলে দিচ্ছেন, গাছ কেটে ফেলে দিচ্ছেন, আপনাকে মাথায় রাখতে হবে যে একটা লম্বা গাছ, সেই লম্বা গাছের উপরে কিন্তু একটা শকুন শ্রেণী, যেটা আমাদের অভিশপ্ত, আমরা কথায় কথা মানচিত্র শকুন খেয়ে ফেলেছে, শকুন খেয়ে ফেলেছে, এই কথাগুলো বলে বলে কিছু প্রাণীকেও কিন্তু আমরা পুরো বিলুপ্ত করে দিয়েছি। তার মধ্যে শকুন, জিপস বেঙ্গলেন্সিস, এই প্রাণীটাও কিন্তু অন্যতম। শুধুমাত্র আমরা তাকে অভিশপ্ত করেছি কিসের? কথা কথা টাকে টেনে নিয়ে আসে কেন? এখন একটি গাছ কেটে ফেলে দিলেন, সেই গাছের উপরে, উচ্চ গাছটি মাদার ট্রির উপরে, সেই শকুনটি ফ্লাইট করার জন্য যে পরিমাণ তার জায়গা দরকার পড়ে, সে ডাউনে গিয়ে আবার বিমানের মতো করে উপরে উঠে চলে যাবে। আপনি সেই গাছটি কেটে ফেলার কারণে শকুনকে শেষ করলেন। তাহলে মিড লেভেলে যে টায়ার রয়েছে, সেখানে আরেক শ্রেণীর পাখি রয়েছে, বটম লেয়ারে যেটা তার আরেক শ্রেণী রয়েছে। তাহলে এই যে পুরো একটা টায়ারকে আপনি ধ্বংস করে দিলেন একটা গাছ কাটার মধ্যে দিয়ে, উস্কানি কে দিলেন? তাহলে তাদের বিচার কেন হবে না? বিষয়গুলো যদি আপনি এইভাবে চিন্তা করে থাকেন, তাহলে কিন্তু আপনি স্পষ্টতই বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কেন ঘটছে। আপনি এক জায়গায় বলছিলেন যে এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়, এখানে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার সবারই আছে, মানুষের মতোই মুক্ত থাকুক খাঁচাবন্দি সব প্রাণী। এই দাবিতে আপনি নিজেকে লোহার খাঁচায় বন্দি করেছিলেন 2022 সালে, আমি যদি ভুল না করে থাকি, এবং একটি ব্যতিক্রম আপনি প্রতিবাদ করে আলোচিত হয়েছিলেন সেই সময়। এরপরে কি আসলে এই যে খাঁচাবন্দি প্রাণগুলো মুক্ত হয়েছিল, বা কতটা হয়েছে? না, মুক্ত হয়নি, বরঞ্চ খুব চমৎকার করে বলতে শুনলাম আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, আমাদের শ্রদ্ধেয় ফরিদা আপ, আমরা ফরিদা আপ হিসেবেই চিনিছি, আসলে তারা তো আসলে উপদেষ্টা হয়ে গেছেন, হওয়ার পরে আমাদের প্রত্যাশাটা অনেক উপরে ছিল। আমরা যারা প্রকৃতি সংরক্ষণের কথা বলি, সচেতনতার কথা বলি, শিক্ষার কথা বলি, সুরক্ষার কথা বলি, এই মানুষগুলো আমরা অনেক প্রত্যাশা রেখেছিলাম। ঠিক আছে, 5ই আগস্ট পরবর্তী সময়ে হয়তো আমরা পূর্ববর্তী সেই চিত্রটি আর দেখবো না, আমরা পরিবর্তন দেখবো।
কোথাকার কোন পরিবর্তন? গত 3 দিন আগেও তো ফরিদা আপা নিজেও স্বীকার করলেন যে অমানবিক একটা আচরণ করা হচ্ছে, বা চিড়িয়াখানার যে সমস্ত প্রাণীগুলো আছে কই তাদেরকে তো মুক্ত করার কথা বললেন না। আরো কি করলেন, এই যে সাফারি পার্কে বন বিভাগের আন্ডারে থাকা সাফারি পার্ক গাজীপুরের একটা জিরাফ মারা গেল, আবার নতুন করে জিরাফ নিয়ে আসবেন। আচ্ছা আপা, আপনি তাহলে বলছেন, আপনি উপদেষ্টা, আপনার কাছে প্রত্যাশা ছিল এরকম যে এই যে টর্চার সেল, এই যে প্রাণীগুলোকে আপনি আটকে রেখে দর্শনের বিনিময়ে আপনি যে পরিমাণ মজা দিচ্ছেন মানুষকে, এটা কি মনে করেন মানবিক? কখনো একটা সময় চিড়িয়াখানার প্রয়োজন ছিল, এখন সেই প্রয়োজনটা নেই। এখন আমরা ধরুন আমরা যখন ক্লাস 9-10 পড়তাম তখন কিন্তু আমরা কি করতাম, আমরা করতাম হলো যে ব্যাংক কাটার একটা ব্যাপার ছিল, সেটাও কিন্তু আমরা 2012-13 সালের দিকে অনেক রকম নিউজ করে ব্যাংক কাটা বন্ধ করে এখন রুই মাছ দিয়ে কাটা হয়। কেন ব্যাংক কাটতে হবে কেন আপনাকে? আপনার এখন ডিজিটাল সময় বলছেন, ডিজিটাল সময় এসে সবকিছু ডিজিটালি করছেন, দেখছেন, বসছেন, আপনি একটা অ্যানিমেশন নিয়ে আপনি পুরো ক্লাসরুমের মধ্যে প্রজেক্টরের মধ্যে দিয়ে তো আপনি স্টুডেন্টকে দেখাতে পারেন। আপনি 100টা স্টুডেন্ট যদি এক ক্লাসে হয়ে থাকে তাহলে 100 স্টুডেন্ট 100টা ব্যাংক জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসে, স্পেয়ার হিসেবে আরো 100টা নিয়ে আসে। তার মানে একটা ক্লাসের মধ্যে যদি আপনি 200 ব্যাংক ধরেন এবং সেটা কোলা ব্যাংক অথবা কোনো ব্যাংক, তাহলে আপনি পুরো ইন্ডিয়ার বাংলাদেশের চিত্র দেখেন ক্লাস 9-10 এর ব্যাপারটা কি ছিল। ঠিক এই বিষয়গুলো কিন্তু এখনো এইভাবেই চলছে। তো আপা, পরিবেশ আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের যিনি উপদেষ্টা ফরিদা আপা, তাহলে আপনার কাছে বলছি যে আপনি চিড়িয়াখানা থেকে তাহলে এগুলো বের করছেন না কেন? আপনার কাছে এখন অমানবিক মনে হচ্ছে না, নাকি আসলে মানবিক মনে হচ্ছে? আপনি উপদেষ্টা থেকে যখন চলে যাবেন তখন আমাদের কাতারের মতো আপনি আবার কথা বলবেন, কি বলবেন? হ্যাঁ, ব্যাপারটা তো অমানবিক হয়ে যাচ্ছে। তাহলে আপনি মানবিক করার জন্য তো এই জায়গাটা দায়িত্ব ছিলেন, আপনার দায়িত্ব ছিলেন এই মানবিক করার জন্য। এই জায়গায় যখন ছিলেন আপনি, তখন এই জায়গা থেকে আপনি বলতে পারতেন এই কথাটি, যেটা অমানবিক কাজ হচ্ছে, একটা ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে, যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই কাজটি সম্পূর্ণ করা হোক, বন্ধ করে দেওয়া হোক। ব্যক্তিগত চিড়িয়াখানা যে সমস্ত রয়েছে অ্যামিউজমেন্ট করার জন্য 10 টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে আপনি বান্দর দেখাচ্ছেন, আপনি এই সাপ ও সাপ দেখাচ্ছেন, ও দেখাচ্ছেন, কেন? দোষটা কোথা তাদের দোষটা কোথা? তারা তো মুক্ত পরিবেশে তো বসবাস করার কথা ছিল। আমি এজন্য 2022 সালে শুধুমাত্র ওই প্রাণী হিসেবে নিজে ঢুকেছিলাম খাঁচার মধ্যে, দেখি 3 দিন থাকতে পারে কিনা। আমাকে যখন ঢুকিয়ে দেওয়া হলো তখন কিছুক্ষণ পরে তলা দেওয়া হলো খাঁচার মধ্যে, তার 2 ঘন্টা পরে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়া শুরু করলো। বোধহয় আমি খাঁচার মধ্যে থেকে আর বেরোতে পারবো না। আমাদের মনে আছে সেই সময় বেরোতে পারবো না, মানে এই যে বিষয়টি তখন আমি বুঝতে পেরেছি। এবং 3 দিন থাকা, আমি 3 দিন থাকতে পারিনি, 2.5 দিন থাকার পরে আসলে থেকে সিকিউরিটি ফোর্স আমাকে উঠিয়ে দেন। একটা মব হচ্ছিল ছোটখাটো, ওখানে সবাই এসে সমর্থন দিচ্ছিলেন এবং বসার চেষ্টা করছিলেন, মবটা বড় হয়ে যাচ্ছিল। কেননা সবাই ওই মানবিক স্বার্থে কিন্তু উঠে এসছেন, মানবিক স্বার্থে কিন্তু পাশে বসেছিলেন। তুমি তো ঠিকই বলছো। এখন এই যে বিষয়টি আমাদের সবচেয়ে মানে দুর্ভাগ্য না সৌভাগ্য কিছু বলবো না, 5ই আগস্ট পরবর্তীতে সময় আমাদের যেমন পরিবেশ আপা আছেন, আমাদের রেজন আপা আছেন, অত্যন্ত কাছের একজন মানুষ। এই মানুষগুলোকে যখন আমরা দেখি একজন উপদেষ্টা হিসেবে, তখন অনেক বেশি আশা সঞ্চারিত হয়, অনেক বেশি আমরা ভাবতে শিখি, জানতে শিখি, বুঝতে শিখি, এবং প্রত্যাশার জায়গাটা অনেক বড় হয়ে যায়। এখন এই প্রত্যাশার জায়গাটা বড় হচ্ছে, হ্যাঁ কেউ চেষ্টা করে পারছেন না, কেউ চেষ্টা করে পারছেন, কিছু হচ্ছে আবার কিছু হচ্ছে না এর মধ্যে দিয়ে, কারণ এত অল্প সময়ের মধ্যে কিছু হয় না, এটাও সত্য। কিন্তু কিছু কিছু রুলস গুলো আপনি করে যেতে পারেন, যেগুলো নিয়ে কিন্তু সামনের দিনে আবার আলোচনা হতে পারে। আমি যে কথাটা বলছিলাম যে এই যে নিজেকে বন্দী করার যে প্রতিবাদের যে ভাষা আপনি দেখিয়েছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমার কথা হচ্ছে এই যে কাটাবন বা এই জাতীয় যে সমস্ত পশু পাখি বেচা কেনার যে হাটগুলো আমরা দেখি অমানবিকভাবে, কুকুর বিড়াল থেকে শুরু করে পশু পাখি, সাময়িক কিছু কিছু অভিযান হয়তো পরিচালিত হয়, কিন্তু সবসময় এটা নজরদারিতে থাকে না। এবং এটা শুধু আসলে সাইনবোর্ড এক ধরনের, এর পেছনে এর আড়ালে অনেক ধরনের কি বলবো যে পশু পাখির মানে বিক্রি বা লেনদেন বা পাচার হচ্ছে বলে এরকম অভিযোগও কিন্তু রয়েছে, অনেক বড় অভিযোগ। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন সবসময় কাজ করে, এই যে আমরা ঢাকা শহর বা এই যে মানুষদের মধ্যে এক ধরনের ট্রেন্ড তৈরি হয়েছে যে না ঘরে এনে পশু পাখি পালার যে একটা ট্রেন্ড, বিশেষ করে মাছ এবং পাখি, আমার প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি এদের জন্ম এই খাঁচার মধ্যে বড় হওয়ার জন্য তাদের জন্ম হয়েছিল? না, ব্যাপারটি আসলে কখনোই না। তবে আরেকটি বিষয় এখানে দাঁড়িয়ে আছে যে বৈজ্ঞানিকভাবে, সেটি হলো যে একটা হলো কেজ অ্যানিমেলস থাকে কিছু, যেটা আসলে ধরুন একটা প্রজন্ম থেকে চেঞ্জ করতে করতে তাকে একটা জায়গায় নিয়ে, জি আমরা সেই কথাটা শুনেছি যে খাঁচার পাখি বা হ্যাঁ বনের পাখি বা মানে কিছু কোনটাই কিন্তু মানবিক নয়, কিন্তু কোনটাই মানবিক নয়। আসলে কি সে আসলে এই খাঁচার মধ্যে থাকার জন্য বড় হয়ে মানে তার জন্ম হয়েছিল? না, কখনোই না। মানে তার যদি জিনগত জায়গা থেকে আমরা দেখতে চাই তাহলে অনেক দূরে গিয়ে দেখে আসতে হবে, কিন্তু তার ব্যাপারটি আর এখন নেই। এতে করে কি মানুষ উদ্বুদ্ধ হচ্ছে না অন্য প্রাণী বা মানে পাখি পোষার ব্যাপারে? এটা কি এনকারেজ করছে না মানুষ? এখন পাখি পোষার ব্যাপারে আমাদের সচেতনতার কথা যদি বলে থাকি, আসুন কথা বলতে গেলে তো এখন কথা বলতেই হবে যে বাংলাদেশ বন বিভাগের কথা বলি আমরা। বাংলাদেশ বন বিভাগ এত বড় একটা বিভাগ,
আমাদের পার্শ্ববর্তী সমস্ত দেশগুলোতে দেখলে মানে বোঝা যায় যে তাদের আসলে মানে গঠনের মধ্যে থেকে তাদের ড্রেসটার পোস্টার দেখলেও কিন্তু অনেক ভালো লাগে একটা জায়গা থেকে। অনেকটা বনকর্মীর কথা বলছি, জি জি একটা বনকর্মীকে আমি এই কথাটা এই কারণেই বলছি যে এখান থেকে আসলে প্রভাবটা পড়ে কিন্তু সেই অ্যানিমালসগুলোর উপরে, ওয়াইল্ড লাইফের উপরেই আসলে। আপনি একটা ডিপার্টমেন্টকে কতটুকু খারাপ রাখবেন তার উপরে ডিপেন্ড করছে পরিবেশ কতটুকু, প্রকৃতি কতটুকু ভালো থাকবে তার উপরে। আপনি একটা কর্মীকে খাবার দিতে পারছেন না, পোশাক দিতে পারছেন না, মানে দেখুন আপনি চিন্তা করে যে একটা বনকর্মীর একরকম শোল্ডারের দিকে ছিঁড়ে গেছে, একটা বেল্ট নেই, একটা পায়ের জুতা নেই, প্যান্ট ঠিক মতো নেই, একটা এই কালার হলে প্যান্টার একরকম কালার আছে। তো এই যে বিষয়টি চলছে তাকে দেখলেই বোঝা যায় যে কত রকম গাঁথুনি দিয়ে তাকে গাঁথা হয়েছে জোড়াতালি মেরে আর কি। ঠিক একই রকম ওই কর্মী আপনার প্রকৃতির জন্য সুরক্ষা, সংরক্ষণ, সচেতনতা, শিক্ষার জন্য কি করবে, কতটুকু করবে? সে তো নিজে সার্ভাইভ করতে পারছে না। তো এই যে একটা ডিপার্টমেন্টকে পুরোপুরি একটা 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 দুর্বল করে রাখা, এটা কিন্তু সহজে একটা কথা, মানে আমরা যারা এই বন্যপ্রাণী সাংবাদিকতা করে দেখি যে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই একটা ডিপার্টমেন্টকে পুরোপুরি দুর্বল করে রাখা হয়েছে। কি জন্য? কারণ এখানে অনেক বড় প্রাকৃতিক সম্পদের একটা সম্ভার রয়েছে। আপনি যদি ওই জায়গাটা দুর্বল রাখতে পারেন তাহলে আপনি ওই জায়গা থেকে অনেক বেশি বেনিফিট হতে পারবেন নানান রকম ভাবে। এটা কিন্তু একটা বিষয় যে আপনি যখন দুর্বল তখন কিন্তু আমি এই কাজটি করতে পারবো, আপনাকে ডমিনেট করে পারবো। সুতরাং হলো ওই কর্মী থেকে আরম্ভ করে আপনি যদি একেবারে টপ লেভেলে যে কোনো সুন্দরবনের টাইগারের কথাও বলে থাকি, তাহলে সেই জায়গাতে কিন্তু প্রভাবটা পড়ে কিন্তু কর্মী থেকে টাইগারের উপরেও পড়ে। এবং একজন চোর যখন চুরি করবে, কর্মী যদি এই ড্রেসটি থেকে থাকে তাহলে চোরের ড্রেস হচ্ছে অনেক ভালো। এখন ব্যাপারটা হয়ে গেছে এটাই যে যেমন আমাদের পরিবেশের যে আপা এসছেন, আমাদের রেজনা আপা আসছেন, এই উপদেষ্টা আপার কাছে প্রত্যাশা ছিল এরকম যে হয়তো উনি আমাদের এই বন বিভাগের অন্তত কর্মীর মান উন্নয়ন বা জীবন মান উন্নয়নটা একটু উপরে উঠাবেন। আমি জানি না কতটুকু উঠাতে পেরেছেন, আমরা ফলো করছি প্রত্যেকটা মুহূর্তে কতটুকু উঠাতে পারলেন, কিন্তু আমরা দেখেছি না উনি পারেননি এখনো পর্যন্ত। কিছু কিছু জায়গায় খুব আটকে থাকা কিছু জিনিস হয়তো বের করে ফেলছেন। আমি জানি অল্প সময়ের মধ্যে পারবেন না, আমি তাকে শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু তারপরেও যে জিনিসগুলো যে অন্তত আপনি এমন একটা ডিপার্টমেন্ট সাজান যে ডিপার্টমেন্টের একটা কর্মীকে দেখলেও যেন একটা চোর বলতে পারে ও বাবা আসছে, আমি তো এখানে থাকতে পারবো না। আপনি কেন তাকে সেই ডাইনামিক করছেন না? কেন বিগত সরকারও ওইভাবে ফেলে রেখেছিল, এখন এসে আপনি ইন্টার্ম সরকার আপনি এই কাজটি করছেন, অথবা সামনে সে সরকার আসবে তারাও কি একই কাজ করবেন? ভাই এত বছরে মুক্তিযুদ্ধের এত বছরে কেন একটা সুন্দর বাংলাদেশ তৈরি করা গেল না? কেন? তাই না? আপনি এক জায়গায় বলছেন যে সবুজ প্রাণ প্রকৃতি সুরক্ষায় থাকুক, মানে কিভাবে সম্ভব? আপনি তো অনেক জায়গায় ট্রাভেল করেন, লেখেন, আপনার অভিজ্ঞতা কি বলে যে মানে সেটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে প্রকৃতির পাঠশালা নামে আপনাদের একটা সংগঠন আছে, এদের আসলে কার্যক্রম সম্পর্কে জানতে চাই। প্রকৃতির পাঠশালা নিয়ে একটু বলতে চাই। সেটি হলো যে আমি যখন 2007 সালে ঢাকাতে ছিলাম তখন একটি প্রোগ্রাম করেছিলাম যে ঢাকা শহরের 64টা স্কুলে আমি মুভমেন্ট করেছিলাম ছোট কিছু লাইভ অ্যানিমেন্টস নিয়ে, যেগুলো আমি শিশুদের কাছে নিয়ে যে সরাসরি তার বায়োলজিক্যাল জিওলজিক্যাল জায়গা থেকে, বোটানি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা খুব ইনসাইডে কথাগুলো বলার চেষ্টা করছিলাম। কেন দেখলাম শিশুগুলো যোজন যোজন দূরে চলে গেছে প্রকৃতি থেকে। একে তো হলো প্রকৃতিও তার কাছে আসছে না, সেও প্রকৃতির কাছে যেতে পারছে না, তার অভিভাবকরা ব্যস্ত থাকার কারণে শিশুকে নিতে পারছে না, নানান কারণে তাদের দূরত্ব অনেক বেড়ে গেছে। আর এই দূরত্ব বাড়ার কারণেই সবচেয়ে বড় সংকটগুলো তৈরি হয়েছে। সবুজ প্রকৃতি কি করে সুরক্ষায় থাকবে? সুরক্ষায় থাকবে না তো যতক্ষণ পর্যন্ত সবুজের আচ্ছাদন, সবুজের একটা গন্ধ যদি আপনি শিশুটিকে না দিতে পারেন তার ছোটবেলায়, তার বাল্যকালে, তাহলে এই শিশু তো সবুজের গন্ধ বলতে যে কিটি বোঝায় সেটা তো সে বুঝতে পারলো না। মানে আবার শিশুকাল থেকে কেন আমাদের শিশুগুলোকে এই যে প্রকৃতি সচেতন করে তোলা, যে প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতিকে নিয়ে বাঁচা, প্রকৃতির মধ্যে বাঁচা, এই বোধগুলো আমাদের আগামীর বাংলাদেশ একটা ভয়ঙ্কর জায়গায় চলে, ভয়ঙ্কর জায়গায় অলরেডি চলে গেছে আমরা। তো তখন আমার কাছে মনে হয়েছে সেই 2007 সালের কথা বলছি, পাঠ্যপুস্তক থেকে যদি গান এবং শরীর চর্চার মতো একেবারে কি বলবো যে একেবারে সুপ্ত বুদ্ধিবৃত্তির যেই মানুষের যে জায়গাগুলো সেগুলো যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে সেখানে বন পরিবেশ এগুলো তো আরো অনেক দূরের ব্যাপার। আমি পাবেল ভাই একটা কথা যুক্ত করি আপনার সঙ্গে, একটা কথা, সেটি হলো যে পাখি কি গান গায় না? অবশ্যই গান, নদী গান গায় না, গাছ কি গান গায় না? তাদের ভাষাগুলো বুঝতে পারি না বলেই তো আমরা বলছি যে তাদেরকে আমার দরকার নেই। তাদের ভাষাগুলো যদি বুঝতে পারতাম তারাও কিন্তু এই গানে 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 ছন্দে ছন্দে রঙে রঙে ঢঙে ঢঙে কিন্তু প্রতি মুহূর্তে দুলে বেড়ায়। একটা সংস্কৃতি লম্বা ধারাবাহিকতা, সেটা 1000 2000 3000 বছর নয়, আপনার লম্বা সময়ের একটা সংস্কৃতি ধারাবাহিকতা এই গান। এই গানের গঠিত যে একেবারে জায়গা রয়েছে তার পিছন থেকে যদি যেতে হয়, যারা বলছেন আজকে এই কথাগুলো তারা আসলে ঠিক বর্তমান সময়ে নিয়েই তারা চিন্তিত, কিন্তু তারা অতীতকে ঘেটে আসেননি। কিন্তু একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, আপনি তো বিনোদন জগৎ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা আপনি আসার আগ পর্যন্ত হোসেন সোহেলের সাথে কথা বলছিলাম যে বন্যপ্রাণী এবং পরিবেশ প্রকৃতি নিয়ে। তো বিনোদন জগতের অনেকেই আমরা দেখি কুকুর বিড়াল পালতে দিন তারকাদেরকে, তো এগুলোকে একসময় আদিক্ষেতা হিসেবে দেখা হতো, তবে এর মাধ্যমে ইদানিংকালে মানুষের মধ্যে অনেক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, মানুষের মধ্যে প্রাণীর প্রতি যেই সহমর্মিতা বা সহানুভূতি ভালোবাসা এগুলো কিন্তু তৈরি হয়েছে। এক্ষেত্রে
তারকাদের এই ভূমিটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ পাউল ভাই। আসলে ভূমিকা আমি জানি না এর আগে সোহেল ভাইয়ের সঙ্গে কি কথা হয়েছে বা উনি কি বলেছেন, উনি আরো ভালো বলতে পারবেন। কিন্তু এটা আমি পার্সোনালি আমার সাংবাদিক হিসেবে বা নর্মাল সাধারণ দর্শক হিসেবে বা ফ্যান হিসেবে আমার কাছে মনে হয় যে এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যখন একজন সেলিব্রিটি তার পোষ্যকে তার সামনে নিয়ে আসে বা আমরা দেখতে পাই উনি কিভাবে ক্যারিং করে। ইভেন করোনার সময় জয়া হাসান মাস্ক পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, মানে যাদের আসলে কোনো ইয়ে নেই আর কি, যারা খাবারের কষ্ট পাচ্ছিল, মারা যাচ্ছিল, তাদেরকে সে খুব সাপোর্ট দিচ্ছিল। নালা নাইম নামে আরেকজন আমাদের এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। হ্যাঁ, নিলয়, হিমি তো ট্রিমেন্ডাস কাজ করছে, প্রতিদিন কাজ করে। তো এই জিনিসগুলো আমার মনে হয় সোসাইটিতে এটা অনেক পজিটিভ ভাইব ক্রিয়েট করে। আসলে এই অবুঝ অবলা প্রাণীদের জন্য তো আসলে কেউ আসলে বলার নাই, কেউ ওরাও বলতে পারে না, ওদের হয়ে কেউ যে দাবি জানাবে শুরুতেই বলছেন এই কথাটি যে ওরা তো আসলে বলতে পারে না। এবং রিসেন্টলি নিশ্চয়ই আপনারা আলোচনা করছেন, চোখ তুলে ফেলার মতো ঘটনা ঘটছে, ভয়ঙ্কর ঘটনা, কি ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে এই যে ধানমন্ডির যে ঘটনাটা সোহেল ভাই বলতে পারবেন আরো ভালোভাবে, মানে এটা ভাবা যায়। এবং আমরা যার যার কমিউনিটি, আমার অ্যাপার্টমেন্টে আমি দেখি যে কুকুর বিড়ালকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, এদেরকে খেদিয়ে দেওয়ার জন্য কি পরিমাণ একটা গ্রুপ দাঁড়িয়ে যায়, যেটা খুব খারাপ লাগে। এটা বহুদিন থেকে এই অঞ্চলের মানুষদের মধ্যে একটা, আমি বলবো যে এক ধরনের সংস্কৃতি, যে মানুষের ধারণা কুকুর বিড়ালকে একটু গরম পানি, একটু চা বা একটা লাথি মারা যায় বা একটু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া যায়, মানে এটা কোনো বিষয় নয়, বা ওই যে আপনার লাঠি দিয়ে মেরে ফেলা যায় বা চোখ উঠিয়ে দেওয়া যায়। তো মানুষের মধ্যে মানে এই অবস্থা আসলে কেন হয়েছে? মানুষ তো দিন দিন সভ্য হওয়ার কথা ছিল, হয়নি? সেটাই আমি বলতে চাইছিলাম, এটা ভাই আরো ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় আমরা যারা 80s বা 90s গ্রামে বড় হয়েছি, আমরা কি দেখতাম, প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা আগে বলতাম, খাতা কলমে লেখা থাকে, বইপত্রে লেখা থাকে যে গরু ছাগল আমরা পালি। কিন্তু শুধু গরু ছাগল পালতাম না, গরু ছাগলের পাশে একটা দুটো কুকুর, ঘরে বিড়াল, 2-3টা বিড়াল, এই জিনিসগুলির কিন্তু একটা সিকিউর একটা জীবন ছিল এদের। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে কুকুর বিড়ালের কিন্তু একটা প্র্যাকটিস ছিল। সেই প্র্যাকটিসটা এখন কিন্তু গ্রামে আমার মনে হয় না খুব একটা আছে, বরং আরো হিংস্রতা আমরা দেখতে পাই। কিন্তু হয়তোবা গ্ল্যামার ওয়ার্ল্ডে বা বড় লোকেরা কিছু বিড়াল পালে, দেশি শখের বসে পালে, কিন্তু আমার মনে হয় এইটা পর্যাপ্ত না। আসলে আমাদের যে আগের পুরনো যে ঐতিহ্য বা প্র্যাকটিসটা ছিল কুকুর বিড়ালের প্রতি, সেই জায়গাটা আমাদের আবার একটু এখানে একটু থামাতেই হচ্ছে, যেখানে বলতেই হয়, মানে সোহেল ভাই মানে আপনার বিষয়টা জানেন না, আজকে যে নির্ধারিত গেস্ট ছিল তিনি বগুড়ায় একটি মানে হত্যাকাণ্ড হয়েছে, বিড়ালের কে মানে জবাই করে মেরে ফেলা হয়েছে এবং তার বিচার কার্য আজকে চলছে। তো আমাদের আদনান আজাদ, আরেকজন বন্যপ্রাণী যে আছেন উদ্ধারকর্মী, উনি সেখানে গিয়েছেন এবং সেই মহিলার বিচার হচ্ছে, সেই জন্য উনি আসতে পারেননি। তো সঙ্গত কারণে আমরা প্রাণ প্রকৃতি এগুলো নিয়ে আজকে কথা বলছিলাম। আমি ধন্যবাদ জানাই যে আনফরচুনেটলি হয়তো আমার আসতে হয়েছে, আমি খুবই ইন্টারেস্টেড। আপনাকে এখানে বিবেচনা করার অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমি জানি যে আপনার এগুলোর প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে, আপনি কুকুর বিড়ালের সঙ্গে আপনি প্রায় ছবি তুলে থাকেন, ঘোড়ার সাথে ছবি তুলে থাকেন এবং আপনি এগুলো নিয়ে সোচ্চার কথা বলে থাকেন। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি পরিবেশ নিয়ে ব্যাপক সচেতন, আমি যতদূর জানি আপনি ছাদ বাগান করে থাকেন। হ্যাঁ, তো সোহেল ভাই আপনি যে সর্বশেষ কথাটা বলছিলেন, আমরা যদি সেই জায়গাটা থেকে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আমি বলছিলাম হলো যে গানের বিষয়টি নিয়ে আসলে ওটা হলো যে ছাদ বাগানে যেমন আমাদের ভাইয়ার, সেটা হলো যে ছাদের যে মানে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো কিন্তু ছন্দে ছন্দে দোলে, জি নড়ে চড়ে, রিদম আছে। ওই রিদম এই শব্দটি তো বলছে রিদম, এই রিদমের যে ব্যাপারটি, যে তাল লয় সুরের কিন্তু একটা বড় রকম প্রভাব ওদের মধ্যে থেকে আমাদের মধ্যে আসা চলে এসছে। তো যেটা বলছিলেন যে স্কুল লেভেল থেকে সেটা গান বন্ধ করে দেওয়ার ব্যাপারটি, এটার সঙ্গে তাহলে তো প্রকৃতিকে আপনি নিস্তব্ধ করে দিলেন। আপনি দোয়েলের ঠোঁট চেপে ধরতে পারবেন না, কখনোই সম্ভব না। আপনি পুরো প্রকৃতির গলা চেপে ধরলেন, আপনি তো সবচেয়ে বড় ক্ষতিটা ওই জায়গায় করে ফেললেন। আপনি একটা শিশুর তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে মায়ের যে একটা দুলুনি থাকে তার কোলের মধ্যে, সে দুলুনির মধ্যে দিয়ে একটা ছন্দ থাকে, ছড়া, একটা তাল থাকে, ছড়া বলতে বলতে ঘুম পাড়ানোর একটা ব্যাপার থাকে, সুর থাকে। আপনি ওখানেও তো আঘাত করলেন। আপনি সেই আঘাতের মধ্যে দিয়ে আপনি কি প্রকাশ করতে চাচ্ছেন? তার মানে পুরো প্রকৃতিকে আপনি স্তব্ধ করে ফেলতে চান। দুদিন পর কি তাহলে আপনার অ্যাসেম্বলি থেকে আপনার জাতীয় সঙ্গীত করা যাবে না? হ্যাঁ, তো ওটা তো না হয় আর পড়ে গেলাম, তাহলে সূত্রটা দেখেন, মায়ের কোল থেকেই ধরছি। মা যখন তার
ভেতরে গর্ভধারণ করেছে একজন শিশুকে, সেই শিশুটি 9 মাস 10 মাস 10 দিন ধরে থাকছেন, সেখানেও কিন্তু একটা মায়ের গুনগুনানির মধ্যে দিয়েও কিন্তু মা যত রকমই, আমি পরহেজগার বলি না কেন, যত রকম ভাবে হোক না কেন, কিন্তু মায়ের যে একটা দুলুনি আছে, সেই দুলুনির মধ্যে একটা মায়ের যে মানে মা শব্দের যে ধ্বনি, হ্যাঁ, এটার যে সুর, আপনি যে পানির মধ্যে যে শিশুটি ভাসছে, সেটিও যে একটি নদীর ওয়েভ, সেটা দিয়েও যে দুল খাওয়ানো যায়, নৌকাতে উঠলে কিন্তু বোঝা যায়, ওটাও কিন্তু একটা ছন্দ। আপনি কাকে মারতে চান? আপনি কোনটা বন্ধ করতে চান? স্তব্ধ কাকে করতে চান? পুরো প্রকৃতি তো স্তব্ধ হয়ে যায়, পারবেন প্রকৃতিকে স্তব্ধ করতে? সুতরাং বাকবাস কথা বলে কোনো লাভ নেই, এটা আমার ব্যক্তি মানুষের কথা। সেই জায়গা থেকে বলছি যে আপনি ইচ্ছে করলে এই সমস্ত কিছু, যেখানে অন্যান্য কান্ট্রিতে এটা খুব সাইন্টিফিক্যালি দেখা হয় যে এই জিনিসটা হলো মানুষের উপরে, এই সেন্টিমেন্টের উপর খুব পজিটিভলি প্রভাব ফেলছে। যেমনটা হলো হ্যাঁ বলছেন যেটা, সেটা হলো যে কুকুর বিড়ালদের মধ্যে দিয়ে আপনার অনেক ফিজিক্যালি কিন্তু একটা ফিটনেসের জাজমেন্ট এখন দেখা যাচ্ছে, সেটা হলো পজিটিভলি। একটা কুকুরকে ভালোবাসা, আপনি সহজেই যে ভালোবেসে ফেলেন তা না, তার সঙ্গে একটা মহব্বত তৈরি করা, ভালোবাসা তৈরি করা। এই যে কিছুদিন আগে আমি দেখলাম যে একজন মসজিদের ইমাম, এত চমৎকার, আমার খুবই ভালো লেগেছে এগুলো দেখলে, কারণ তাদেরকে দেখেই তো ওই যে বললাম যে কিছু উস্কানি যেটা আছে, যাদের দ্বারা ক্ষতি হবে, আবার কিছু মানুষ আছে তাদেরকে অনুসরণ করে। জি, অত্যন্ত ধন্যবাদ। আজকে একেবারে সময় স্বল্পতার জন্য আলোচনা আমরা আগাতে পারছি না, আপনাদের দুজনকে এত কষ্ট করে আসার জন্য। আমি জানি আজকে ঢাকা শহর অনেক জ্যাম, এত কষ্ট করে আপনি এসেছেন, এনটিভির পক্ষ থেকে আপনাদের দুজনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। জি, ভালো থাকুন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।